নমস্কার, দুপুর আড়াইটায় আমি অয়ন চলে এসেছি নিউজ 18 বাংলায়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে আলিমুদ্দিনের শায়িত, তাকে নিয়ে যাওয়া হবে, দেহদান করা হবে এনআরএসে, সব দেখাবো। কিন্তু তার আগে আরজি করে রহস্য মৃত্যু, আরজি করে এক তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালে সেমিনার হলে মিলল এই তরুণী ডাক্তারের দেহ। একেবারে চাঞ্চল্য বলা যায়। পুলিশ কমিশনার শুদ্ধ চলে গেছেন, একেবারে আরজি করে বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেই কারণে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই মুহূর্তে রয়েছেন, অনেকক্ষণ হয়ে গেল তিনি আছেন এখনো আরজি করে। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞরা গেছেন, নমুনা সংগ্রহ করছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইব, কোথা থেকে পাওয়া গিয়েছিল ওই তরুণীর দেহ এবং ওই তরুণীর দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা। দেখো, গতকাল একেবারে যে সেমিনার হল রয়েছে চেস ডিপার্টমেন্টে, সেই সেমিনার হলের ফ্লোর থেকে কিন্তু এই তরুণীর দেহ উদ্ধার হয় এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অচেতন অবস্থায় এই তরুণীর দেহ উদ্ধার করা হয়। কিন্তু তরুণীর যারা বাড়ির লোক তারা দাবি করছেন তাদের কাছ থেকে হাসপাতালে ফোন যায় এবং তাদেরকে জানানো হয় যে আত্মহত্যা করার চেষ্টা করেছে এই তরুণী এবং অসুস্থ রয়েছেন। কিন্তু যখন তার বাড়ির লোক এখানে আসে তারা কিন্তু দেখতে পায় তরুণীর মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং তরুণীর দেহে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এখানে উপস্থিত হয়েছে এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ভেতরে কিন্তু তিনি প্রবেশ করেছেন প্রিন্সিপালের সঙ্গে কথা বলার জন্য। শুধু তাই নয়, উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে পুলিশের, তারা কিন্তু ইতিমধ্যে গোটা ঘটনাস্থলে প্রত্যেকেই রয়েছে এবং ফরেনসিক যে মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল, তিনি তো রাত্রিবেলা নিশ্চয়ই ডিউটিতে ছিলেন এবং রোগী দেখছিলেন। এই সেমিনার হল কত দূর তার কাজের যে জায়গা, সেই কাজের জায়গা থেকে কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই কাছেই, একেবারেই যেখানে চেস ডিপার্টমেন্ট 3 তলা, অর্থাৎ এমার্জেন্সি বিভাগের 3 তলায় চেস ডিপার্টমেন্ট, সেখানেই রয়েছে সেই সেমিনার হল। এবং গতকাল রাত 2টোর সময় তিনি কিন্তু আরো যারা ডাক্তারি পড়ুয়া ছিলেন তাদের সঙ্গে একসঙ্গে বসে ডিনার করেন এবং তারপরে কিন্তু তারপর থেকে এই তরুণীকে দেখা যাচ্ছিল না। এবং আজ সকাল 11:30 নাগাদ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে সেমিনার হল, সেই সেমিনারের যে ফ্লোর রয়েছে সেখান থেকেই অচেতন অবস্থায় এই তরুণীর দেহ উদ্ধার করা হয়। এবং গতকাল রাত্রিবেলায় তার সঙ্গে যারা ডিনার করেছিলেন, অর্থাৎ তার সঙ্গে যারা ছিলেন, তাদেরও কিন্তু ইতিমধ্যে বয়ান রেকর্ড করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। এছাড়াও পরিবারের যারা লোক তাদের সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন, কথাবার্তা বলছেন যে শেষ কখন তরুণীর সাথে তাদের ফোনে কথা হয়েছিল এবং তরুণীর যে ফোনের যে রেকর্ড, সেই রেকর্ড চেক করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই চেস যে বিভাগ, অর্থাৎ এমার্জেন্সি বিভাগের 3 তলায় এই চেস ডিপার্টমেন্ট, যেখানকারই পোস্ট গ্রাজুয়েশনের 2য় বর্ষের পড়ুয়া ছিল তিনি এবং তার সঙ্গে আরো কারা ছিল। কালকে কিন্তু গতকাল তিনি অন ডিউটিতে ছিল, অর্থাৎ অন ডিউটিতে থাকাকালীন কি করে সেমিনার হলে তার দেহ মিলতে পারে? তার বাবা কি দাবি করছেন? আমরা কথা বলেছিলাম ওই তরুণীর বাবার সঙ্গে, কি বলছেন দেখুন। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয়েছে অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপতে পরে এখন বলেছি মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, পোশাক থেকে অবিন্যস্ত হয়ে আছে, জামা কাপড় সব মানে ঠিক মতো পরা নেই। তুমি যখন বুঝে আমাদের বলেন স্টেটমেন্ট, জামা কাপড় অবিন্যস্ত বলছেন, দাবি করছেন তার বাবা, এবং মুখ দিয়ে নাকি রক্ত বেরোচ্ছে এই রকমটা দেখেছেন তার বাবা। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, পুলিশ কি মনে করছে এখনো পর্যন্ত? পুলিশের কি সন্দেহ? দেখো, পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার সিপি বিনীত গোয়েল এবং জয়েন্ট সিপি ক্রাইম অর্থাৎ মল্লিকা শর্মা, তারা এসেছেন এবং তারা কিন্তু সরেজমিনে ঘটনাস্থল সহ তারা দেখে এই মুহূর্তে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে, যেখানে কিনা প্রিন্সিপাল যেখানে রয়েছেন, সেখানে তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলবেন, কারণ সেখানে একটি অডিটোরিয়াম রুমও রয়েছে। এবং মূলত কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করছে যে গতকাল রাত্রেবেলায় কাদের সঙ্গে তিনি ডিনার করেছিলেন, কাদের সঙ্গে তিনি শেষবারের মতো তিনি খাওয়া দাওয়া সেরে তিনি গিয়েছিলেন ওই সেমিনার হলে। শুধুমাত্র তাই নয়, ওই ছাত্রী যখন গিয়েছিলেন সেই সময় শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল, কোনভাবে কি এমন কিছু হয়েছিল যেখানে কিনা তর্কাতর্কি বা মানসিকভাবে তিনি কোনোভাবে বিধ্বস্ত ছিলেন কিনা, সেই সব পুলিশ আধিকারিকরা সেই কারণে ইতিমধ্যে তারা একটি কিন্তু লিস্ট তারা জানার জন্য, অর্থাৎ কে কে গতকালকে ডিউটিতে ছিলেন। মানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নাইট ডিউটিতে তিনি কর্মরত ছিলেন, কিন্তু সেমিনার হলে গিয়েছিলেন কেন? দেখো, যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যেটা এখানে অভিযোগ যে
রেস্ট রুম, সেই রেস্ট রুম কিন্তু আলাদাভাবে কোথাও নেই। আচ্ছা। এবং সেক্ষেত্রে খাওয়া দাওয়ার পর কিন্তু 36 ঘন্টা বা 72 ঘন্টা কিন্তু ডিউটি করার পর সবাই তাদেরকে থাকতে হয়, এমনটাই একাংশের অভিযোগ হাসপাতালে, এবং সে কারণেই সম্ভবত তিনি ওখানে গিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে ভেতরে কিছু দেখা যায়নি বা পাওয়া যায়নি। এখন আশপাশের কোথাও কোনো সিসি ক্যামেরা কিছু আছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। আর প্রথমত যাদের সঙ্গে তিনি খাওয়া দাওয়া করেছিলেন বা যাদের সঙ্গে তিনি শেষবারের মতো তিনি কথা বলেছিলেন, তারা এখানকার যারা পড়ুয়া বা অন্যান্য যারা ছিলেন শেষ পর্যন্ত ওই ছাত্রীর সঙ্গে যাদের কথোপকথন হয়েছিল তাদেরকে ডেকে বয়ান দেবে পুলিশ আধিকারিকরা। কারণ তাদের থেকেই তারা মূলত কিন্তু বিষয়টা জানার চেষ্টা করবে যে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে কিভাবে এই ছাত্রীর রহস্য মৃত্যু হলো এবং কিভাবে যেখানে তিনি তার যে দেহ যেখানে পাওয়া গিয়েছে, পুলিশের দাবি যে সেটি একটি মেঝের মধ্যে, সেমিনার হলে একেবারে মেঝের মধ্যে সোজা অবস্থায় তার দেহটা পড়ে রয়েছে এবং তার উপরে একটি পুলিশ আধিকারিকরা গিয়ে সেখানে কিন্তু একটি চাদর দিয়ে তার দেহের উপরে ঢেকে দেয়। কারণ যে অবস্থায়, যে বিধ্বস্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে ওই ছাত্রী বিধ্বস্ত অবস্থা অর্থাৎ ওই রকম অবস্থায় পড়েছিল কিভাবে। এখন সেটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, যে কারণের জন্য কিন্তু তার যে পরিবারের যারা সদস্য তারাও কিন্তু যথেষ্টভাবে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। ইতিমধ্যে জয়েন্ট সিটি ক্রাইম এবং সিপি এসে তারা কিন্তু কথা বলছেন এবং প্রিন্সিপালের সঙ্গে তারা কথা বলে গোটা বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন যে ওই রুমে কোনো সিসি ক্যামেরা বা যেখান থেকে করিডর দিয়ে তিনি গিয়েছিলেন সেখানে আর কেউ গিয়েছিলেন কিনা বা কোনো রকম কোনো ঝামেলা বা কোনো তর্ক বা কোনো সমস্যা কিছু হয়েছিল কিনা সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। বেশ, পরবর্তী সময় আবার আসবো তোমার কাছে। অভিজিৎ চন্দ আমাদের আরেক প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। অভিজিৎ, বাবা দাবি করছেন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, বা এখানে রওনকও বলল যে এরকম পুলিশ সূত্রে জানা যাচ্ছিল যে মুখ দিয়ে রক্ত, সেই রক্ত কোন অবস্থায় বেরোতে পারে প্রথম জানতে চাইবো। অয়ন, যেটা হতে পারে একটা কাজ চিকিৎসকরা এখনো সন্দিহান যে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে। তবে রক্ত বেরোতে পারে যে এক হতে পারে যে আকস্মিক কোন রকম আঘাত, আকস্মিক কোন রকম আঘাত, সেই আঘাতের জন্য রক্ত বেরোতে পারে। অনেক সময় পেছন দিক থেকে কোনো যদি আঘাত হয় সেই আঘাতের জন্য মুখ দিয়ে রক্ত বেরোতে পারে, বা কোনো জায়গা থেকে যদি পড়ে যায়, উঁচু জায়গা থেকে যদি পড়ে যায়, পড়ে গিয়েও এক্ষেত্রে রক্ত বেরোতে পারে। তবে যে প্রশ্নটা উঠছে অয়ন, যে এখানকার চিকিৎসকদের একাংশটা বারবার করে অভিযোগ করছে যে এই এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যেখানে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানে কোনো রেস্টরুম নেই এবং 36 ঘন্টা ডিউটি করতে হয়। এই ইন্টার্ন হাউস স্টাফদের এদেরকে 36 ঘন্টা টানা ডিউটি করতে হয় এবং গতকাল রাত 2টোর সময় পর্যন্ত, শেষ 2টোর সময় এই ছাত্রী চিকিৎসককে দেখা গেছিল এবং তিনি তার জুনিয়রদের সঙ্গে ডিনার করেছিলেন এবং তারপরে বিশ্রাম নেওয়ার জন্য এবং পড়াশোনা করার জন্য এই ছাত্রী চিকিৎসক সে ওই সেমিনার রুমে যায় এবং এই সেমিনার রুমে যাওয়ার পর সকালবেলা তার দেহ উদ্ধার হয়। এই যে সেমিনার হলে গেলেন, দীর্ঘক্ষণ তো তাকে দেখা গেল না, কারো নজরে এলো না। না, এখানে কিন্তু বলা হয় যে চিকিৎসকদের পরিভাষায় যে যেহেতু কোনো রেস্টরুম নেই, রাত্রিবেলা অনেকেই বিশ্রাম নেওয়ার জন্য তারা রেস্টরুমের পরিবর্তে এই সেমিনার রুমে যায় এবং সেখানে একটা প্রশ্ন উঠছে যে ঠিক 3 মাস আগে 3 জন রোগীর আত্মীয় তারা মত্ত অবস্থায় এই সেমিনার রুমে প্রবেশ করেছিলেন ভোর 5টা নাগাদ এবং সেখানে তখন একজন ফার্স্ট ইয়ার পিজিটি, প্রথম বর্ষের একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসক, তিনি তখন ঘুমোচ্ছিলেন। সেই সময় তিনি চমকে উঠেছিলেন এবং তারপরে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। তবে তারপর দ্রুত গোটা বিষয়টা ধামাচাপা পড়ে যায় বলে অভিযোগ। কর্তৃপক্ষকে জানানো হলো এই বিষয়ে কোন রকম সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাও অভিযোগ। এবং এমনকি এই অভিযোগও উঠছে যে রাত 2টোর পরে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে কোনো সিস্টার বা নার্স তারা থাকেন না নিরাপত্তার জন্য অভাবে, এবং কোনো নিরাপত্তা রক্ষী এখানে 3 বছর ধরে নেই এবং নিরাপত্তা রক্ষীরা নিচে থাকেন, অনেকেই তারা ঘুমন্ত অবস্থায় থাকেন। ফলে রোগীর আত্মীয় বা বহিরাগত কেউ অবাক হয়ে তারা নাকি ভেতরে ঢুকে যায় এবং 4 তলা কেন অন্যান্য বিভিন্ন ফ্লোরে তারা প্রবেশ করেন এবং এখানেই প্রশ্ন হচ্ছে যে এরকম কি কোনো ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ এখনো নিশ্চিত হওয়ার জন্য আগে ময়নাতদন্তের রিপোর্ট পাবে, তারপরে তারা আরো এই বিষয়টাতে অগ্রসর হবে। তবে এখন পর্যন্ত না, যে যাদের সঙ্গে এই ছাত্রী খাওয়া দাওয়া করেছিলেন, এই চিকিৎসক ছাত্রী, তাদেরকে আগে খোঁজ খবর করা হচ্ছে। পাশাপাশি কোথায় কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই সমস্ত তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এই ছাত্রীর সঙ্গে, ছাত্রীর ডিপার্টমেন্টে টিচারদের সঙ্গে কথা বলা হচ্ছে, প্রফেসরদের সঙ্গে কথা বলা হচ্ছে। কথা বলেই তারা সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত প্রক্রিয়া। কেউ 4 তলা বিল্ডিং এ অবারিত ঢোকার বিষয় ছিল, মানে সেমিনার হলেও
যে কেউ ঢুকে যেতে পারতো। এই রকম অবস্থা আরজি করে। আরো একবার চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, সেমিনার হলে যখন ওই তরুণী ডাক্তার, তরুণী চিকিৎসক যখন রেস্ট নিতে গেলেন, সেই সময় কি তার সঙ্গে কেউ ছিলেন নাকি তিনি একা ছিলেন? এবং এই যে নিরাপত্তাটা ব্যবস্থা, এটা ভয়াবহ। যে কেউ নাকি ওই বিল্ডিং এ ঢুকে যান, সেমিনার হলে ঢুকে যান বাইরের লোক। একেবারে কিছুদিন আগেও কিন্তু এরকম একটা ঘটনার অভিযোগ এসেছিল আরজি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, এবং গতকাল তরুণী যখন সেমিনার হলে যায় তার সঙ্গে আদতে কেউ ছিল কিনা সেই বিষয়টি কিন্তু স্পষ্টত পুলিশ আধিকারিকদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং যারা তার সঙ্গে রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরেছিলেন তাদেরও কিন্তু একটা তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদের কথা চলছে। কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না যখন এই পড়ুয়া সেমিনার হলে গেছিল তখন আদৌ তার সঙ্গে কেউ গেছিলেন কিনা, এবং যে সিসিটিভি ক্যামেরা তাও আদৌ আছে কিনা সেই জায়গায়, সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ যে নজরদারির অভাব সেটা কিন্তু একটা আগে অভিযোগ উঠেছিল, এবং সেক্ষেত্রে এই ঘটনায় যখন এই ঘটনাটা ঘটে তখন আদতে কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা এবং যারা তার সঙ্গে ছিল কেউ দেখতে পেয়েছিল কিনা যে এই পড়ুয়া সেমিনার হলে যখন যায় তার সঙ্গে কেউ গেছে কিনা, এই বিষয়টি কিন্তু এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ। মানে ওই সেমিনার হলের কাছে কোনো রকম সিসি ক্যামেরা নেই ভাবে কিন্তু এখনো বলা যাচ্ছে না। দেখো, এখনো পর্যন্ত স্পষ্টত যেটা জানা যাচ্ছে যে এই সেমিনার হলের সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরা এখনো পুলিশের আধিকারিকদের হাতে আসেনি, কোনো ক্যামেরা ফুটেজ। কিন্তু আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে ওয়ার্ড, এই জায়গাগুলোতে কিন্তু সিসিটিভি ক্যামেরা সাধারণত থাকে না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এটাই জিজ্ঞাসা করার চেষ্টা করছে আদতে কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে, এবং সেই ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করা প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। কিন্তু যে ওয়ার্ডের যে করিডোর সেই জায়গাগুলিতে কিন্তু ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। এবং যে সেমিনার হল, অর্থাৎ এই সেমিনার হলের ভেতরে এইরকম ভাবে কিন্তু পড়ুয়ারা রেস্ট নিতে যায়, কারণ দীর্ঘক্ষণ তারা ডিউটি করে, তাদের প্রকৃতভাবে কোনো রকম রেস্ট। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, যে খবর আমরা তুলে ধরছি তা হলো আরজি করে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু। সেমিনার হলে দেহ পাওয়া গেল ওই তরুণী চিকিৎসকের। তার দেহে আঘাতের চিহ্ন বলে দাবি ওই তরুণী চিকিৎসকের বাবার, এবং তার জামা কাপড় অবিন্যস্ত ছিল বলে দাবি ওই তরুণী চিকিৎসকের বাবার। তার বাড়ি সোদপুরে, উত্তর 24 পরগনায়। ডিপার্টমেন্টাল সেমিনার হল, চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে। এবং এই ঘটনা এতটাই গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ যে পুলিশ কমিশনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে চলে গেলেন আরজি করে। ফরেনসিক প্রতিনিধি দল ইতিমধ্যেই আরজি করে। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, আপডেট কিছু? দেখো, তোমাকে জানি যে ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট অতিক্রান্ত। এখনো অব্দি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং তার সঙ্গে জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ মুরলীধর শর্মা তারা কিন্তু এসেছেন, এবং তারা প্রিন্সিপাল যে রুম রয়েছে সেখানে কিন্তু তারা গিয়েছেন, কারণ সেখানে অডিটোরিয়াম রয়েছেন। ফলে কিন্তু সেখান থেকে পুলিশ আধিকারিকরা কথা বলে তারা কিন্তু জানার চেষ্টা করছে যে গতকাল রাতে কে বা কারা ডিউটিতে ছিলেন। ওই তরুণী চিকিৎসকের সঙ্গে যারা খাওয়া দাওয়া করেছিলেন বা রাতে যারা ডিনার করেছিলেন তাদের সঙ্গে শেষ পর্যন্ত কি কথাবার্তা হয়েছিল, কি অবস্থা হয়েছিল যে সেখান থেকে এই তরুণী চিকিৎসক তিনি চলে গেলেন যে সেমিনার হলে 3rd ফ্লোরে, সেখানে কেউ গিয়েছিলেন কিনা, এই গোটা বিষয়টা অর্থাৎ তাদের একটি লিস্ট তৈরি করে তাদের বয়ান রেকর্ড করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের কাছে। কারণ আপাতত এখনো অব্দি যতটা জানা গিয়েছে পুলিশ আধিকারিকরা বলছেন যেখানে ঘটনাস্থল অর্থাৎ সিও বা প্লেস অফ অকারেন্স সেখানে সেই রুমে কিন্তু এখনো অব্দি সিসি ক্যামেরা কোনো এখনো অব্দি নজরে আসেনি। এখন আশপাশে কোথাও কোনো সিসিটিভি বা সিসি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায় কিনা সেটা তারা খতিয়ে দেখছে। দ্বিতীয়ত, এখন তাহলে সব থেকে বড় হাতিয়ার হলো একটা যে ওই তরুণী যাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন বা যাদের সঙ্গে লাস্ট টাইম কথা বলেছিলেন, সেখানে একসঙ্গে যেহেতু গতকালকে তারা ডিউটিতে ছিলেন, তাদের সঙ্গে কোনো রকম কোনোভাবে কিছু বচসা তর্কাতর্কি বা তিনি মানসিকভাবে কোনোভাবে ভেঙে পড়েছিলেন কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। সেই কারণেই কিন্তু পুলিশ কমিশনার আরেকটা বিষয় উঠে আসছে যে অভিজিৎ কিছুক্ষণ আগে বলছিলেন যে কেউ নাকি ওই সেমিনার হলে ঢুকে যেতে পারে, মানে বাইরের লোকও ওই সেমিনার হলে ঢুকে যেতে পারে, সেই দিকটাও কি খেয়াল রাখছে পুলিশ? দেখো, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে যে পাওয়া একটা অভিযোগ করছেন যে মাস 3 আগে রোগীর পরিবার সেখানে কিন্তু 3 জন মত্ত অবস্থায় ঢুকে গিয়েছিলেন এবং সেই সময় নাকি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় একজন ছাত্রী সেখানে ছিলেন, সেই রকমটা তারা চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন। কিন্তু এই মতো অবস্থায় গতকালকে ঠিক কি ঘটনা ঘটেছিল, লাস্ট টাইম যারা সেখানে ছিল প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন কিনা সে খুঁজে পাওয়াই পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ এই ধরনের পদক্ষেপ করে পুলিশ, সেদিকে আমাদের নজর থাকবে। প্রতিবেশী কি বলছেন?
একবার দেখাবো। খুবই ভালো মেয়ে, প্রচন্ড ভালো মেয়ে, মানে ওর মতন ভালো মেয়ে হওয়া মুশকিল। প্রচন্ড ধীর স্থির, কোনো বেশি চিৎকার নেই, চেঁচামেচি নেই। শুনেছিলাম যে সুইসাইড করেছে, এটা শুনেছিলাম। কষ্ট তো অবশ্যই লাগছে, এত ছোট থেকে দেখছি জানি। সকালবেলায় কোন ওর বাবা মা কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আমার মেয়ে আর নেই, আমার মেয়ে সুইসাইড করেছে, এইটুকু খবর শুধু শুনেছি, আর কিছু নয়, একদমই নয়। এরকম একটা ঘটনা পাড়ায় একটা মেয়ে, ভালো মেয়ে, সে নেই, এটা মানতেই খারাপ লাগে।